সালামু আলাইকুম। ভূত বাংলাদেশের সিজন 2তে দেশ এবং প্রবাসের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্যারিস, এবং আমাদের সাথে আছে রাসেল ভাই। আপনাদের পাঠানো ঘটনার মধ্য থেকে নির্বাচিত ঘটনাগুলো নিয়ে আজকের অনুষ্ঠান। আশা করি আজকের অনুষ্ঠানটি অনেক ভয়ানক হতে চলেছে এবং আপনাদের সকলের ভালো লাগবে। আপনি যদি আপনার জীবনের ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি শেয়ার করতে চান, তবে আমাদের bhutbangladesh.bd@gmail.com এই ঠিকানায় লিখে অথবা অডিও ক্লিক করে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর সময় আপনি চাইলে আপনার ছবি সংযুক্ত করে দিতে পারেন। আপনাদের ঘটনাগুলো প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার ঠিক রাত 9টায় ভূত বাংলাদেশ চ্যানেলে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ঘটনায়। ঘটনাটি আমাদের কাছে যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম এবং পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তিনি আমাদের কাছে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমরা ঠিক সেভাবেই ঘটনাটি আপনাদের কাছে পড়ে শোনানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আমার কাজিনের মুখ থেকে শোনা। তিনি শুনিয়েছিলেন তার ঢাকার অফিসের এক সহকর্মীর কাছ থেকে, এবং সেই কলিগের নামও রাসেল। আমি সেই রাসেল ভাইয়ের মতো করেই লিখছি। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আমরা 3 ভাই, আমি দ্বিতীয়। ঘটনাটি ঘটে 2013 সালে, যখন আমার বড় ভাইয়ের সবেমাত্র বিয়ে হয়েছে। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম এবং আমার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে। আমি এবং আমার ভাইয়ের চেয়ে ছোট ভাই রাজীবের বয়সের যেহেতু অনেক পার্থক্য, সেহেতু ছোট ভাই রাজীব ছিল পরিবারের সবথেকে আদরের। 2013 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার বড় ভাইয়ের বিয়ে হয়। 2013 সালে বিয়ের 2 মাস পরে পহেলা বৈশাখের 3 থেকে 4 দিন বাদে আমার ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়। সেদিন রাত 8টার পরে ও আমাদের কাছে বায়না ধরে ও ওর কোনো এক বন্ধুকে নিয়ে নাইট শোয়ের সিনেমা দেখতে যাবে। আমরা সবাই আপত্তি করছিলাম, কিন্তু ওর জেদের কাছে আমরা সবাই হার মানতে বাধ্য হলাম। নাইট শো দেখে ফেরার পথে ওর বন্ধুর বাড়িটা আগে পড়ে, তাই বন্ধুটি আগে বাসায় চলে যায় এবং প্রায় 10 মিনিটের পথ ওর একাই হেঁটে আসার কথা ছিল। আমরা সবাই ভয় পেতে শুরু করি, কারণ রাত 3টা বেজে যাওয়ার পরেও ও বাসায় ফেরেনি। এরপর আমি আর বাবা অন্ধকার রাতে বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমরা আবিষ্কার করি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাসার কাছাকাছি একটা কবরস্থানের প্রাচীর সংলগ্ন একটি বড় আম গাছে রাজীবের ঝুলন্ত দেহটি ঝুলে আছে। তার পোস্টমর্টেম করানো হয় এবং তাতে ধরা পড়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে আমাদের সবার সন্দেহ হয় ওই বন্ধুটির উপরে, কিন্তু ওদের হাউজিং কমপ্লেক্সের সিঁড়িঘরের সিসিটিভির ফুটেজ ঘেঁটে দেখা যায় সে 12টার দিকে বাসায় ঢুকে আর কোথাও বের হয়নি। এক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার অপশন ছিল না, তাই এই ঘটনা একটি দুর্ঘটনা মনে করে তার জানাজা ও কবর দেওয়া হয়। আস্তে আস্তে পুরো ঘটনা স্বাভাবিক হয়ে গেলেও বাবা কখনোই ঘটনাটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। তিনি তখনও মনে মনে ভাবছিলেন তার ওই বন্ধুটি তার ছোট ছেলেকে প্রতিহিংসাবশত খুন করেছে। রাজীব বাবার খুব আদরের হওয়ায় বাবা শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন দেশের আইনে যখন কিছু করার নেই, তখন তিনি নিজেই ওকে সাজা দেবেন। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তিনি গোপন একজন তান্ত্রিকের খোঁজ করতে থাকেন এবং একজন কালো জাদুকরের সন্ধানও পেয়ে যান। এই তান্ত্রিকের কাছে তিনি তার সব ঘটনা খুলে বলেন এবং তার এখানে আসার কারণটি তুলে ধরেন। সব কিছু শুনে তান্ত্রিক বাবাকে আশ্বাস দেন এবং তিনি শর্ত দেন তাকে 5,000 টাকা দক্ষিণা দিতে হবে। তিনি যেমন করে বলবেন বাবা তেমনভাবেই সব কিছু করবেন। এটি হচ্ছে নিয়ম।
সামান্য অন্যথা হলেই সব বিফলে যাবে এবং বাবা জেনে শুনে অন্যের ক্ষতি করছেন বলেও বাবাকে ক্ষতিপূরণ দিতে হবে। কি ক্ষতিপূরণ সেটা তিনি পরে জানাবেন। বাবা সেই লোকের প্রতিটি শর্ত মেনে নেন এবং তান্ত্রিক তাকে ঠিক রাত 1টার সময় কিছু জিনিস নিয়ে আসতে বলে। যা যা আনতে বলে তা হলো রাজীব যে গাছে মারা গিয়েছিল সে আম গাছের একটি ডাল, রাজীবের কবরের 1 মুঠো মাটি, পুরনো কবরস্থানের লাশের মাথার খুলি, একটি লোহার দণ্ড এবং আস্ত একটি বড় রসুন। তিনি বলেন, তুই যখন কবর খোঁড়াখুড়ি করবি তখন তোকে অনেক কিছুই বাধা দিতে আসবে, কিন্তু তুই কোনো দিকেই তাকাবি না, কোনো কিছুর পরোয়া করবে না। যদি করিস তাহলে তুই তোর প্রতিশোধ নিতে পারবি না। সেদিন আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। সেদিন সারাদিন আমাদের উপর দিয়ে খুব দখল গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 12:15টার দিকে উনি কোদাল হাতে চুপিসারে বেরিয়ে যান। ঘর থেকে একটি রসুন এবং একটি লোহা নিয়ে যান। পরবর্তীতে তিনি আম গাছের ডাল ও মাটি জোগাড় করে ফেলেন। তখন তিনি একটি পুরনো কবরের মাটি খুঁড়তে শুরু করেন। তখনই কবরস্থানের ভিতরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং বাজ পড়ার শব্দ শুরু হলো। কবরস্থানের চারিদিক থেকে উনার নাম ধরে অনেকেই ডাকাডাকি শুরু করলেন এবং বাতাস বইতে থাকে। যে বাতাসের ঘূর্ণিতে উনি মাটিতে পড়ে যান। বাবা ভীষণ ভয় পান, কিন্তু উনি কোনো কিছুর তোয়াক্কা না করেই উঠে দাঁড়ান এবং সফলভাবে মাথার খুলি বের করে আনেন। রাত 1টার মধ্যেই ওই তান্ত্রিকের কাছে তিনি পৌঁছে যান। তিনি ঘরে ঢোকা মাত্রই তান্ত্রিকের গমগমে গলার শব্দ শুনতে পান। আমি জানতাম তুই পারবি, আয় এগুলো নিয়ে ভিতরে আয়। বাবা কাঁপতে কাঁপতে এগুলো নিয়ে ওনার কাছে যান এবং তান্ত্রিক বলে, তোকে আরও একটা কাজ করতে হবে। আমি এখন এগুলো মন্ত্র পড়ে একটি বাক্সে ভরে দেব। এই বাক্সটি নিয়েই তোকে ফজরের আজানের আগেই যে বাড়ির ছেলেকে তুই কালো জাদু করতে চাস সে বাড়ির 25 হাতের আশেপাশের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। যদি রেখে আসতে পারিস তবে এক রাতেই তোর উদ্দেশ্য হাসিল হবে, যদি না পারিস তবে তোর কপালে খারাপ কিছু আছে। কাল রাতে আবার আসবি। বাবা কোনো রকম ফজরের আগেই একটা হাউজিংয়ের ভেতরে বাক্সটি পুঁতে আসে। পরদিন মাঝরাতে বাবা যখন তান্ত্রিকের কাছে যান তখন তান্ত্রিক বাবাকে বলেন, তুই জেনে শুনে কালো জাদু ব্যবহার করে একজন নির্দোষ ছেলের ক্ষতি করেছিস, তোকেও এর মাসুল দিতে হবে। তোর বড় ছেলে অথবা মেজ ছেলের যে কোনো একটি অঙ্গ আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এ কথা শুনে বাবা চমকে ওঠেন এবং তখনই তান্ত্রিকের কাছে কিছু বলতে যাবেন। এই সময় তিনি যা দেখলেন তা দেখার জন্য বাবা কখনোই প্রস্তুত ছিলেন না। সত্যিই তিনি ভয় পেয়ে যান। তান্ত্রিক তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা তখনই তার ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে রাজীবের বন্ধুর বাড়িতে যান। তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করেন সেই বন্ধুটির শরীরে অসম্ভব রকমের জ্বর। তিনি বাড়ির লোকদের কাছে সব কিছু জানতে পারেন এবং সাথে সাথে তিনি নিজের ঘটনাগুলো খুলে বলেন আর অনুতপ্ত হয়ে ক্ষমা চান। সেদিন রাতে বাবা আর বাসায় ফেরেননি। পরদিন ভোরবেলায় একজন কবিরাজকে আনা হয় এবং তিনি সব কিছু শুনে বলেন, ওই তান্ত্রিক শয়তানের উপাসক এবং ভীষণ শক্তিশালী। তার পালিত একটি বজ্জিন আপনার ছোট ছেলেকে একা পেয়ে হত্যা করে ঝুলিয়ে রেখে গেছে। আপনি নিজেও দৈবক্রমে ওই একই তান্ত্রিকের স্মরণে আসেন এবং সেই তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে, যার উদ্দেশ্য ছিল সেই একই বজ্জিনকে লেলিয়ে দিয়ে এই ছেলেটিকে এবং আপনার আরেকজন ছেলের প্রাণ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করা। পরবর্তীতে তিনি বাড়ি ঘুরে ওই বাক্সটি বের করেন এবং বাবাকে নিজের হাতে এটি নদীতে ফেলে দিয়ে আসতে বলেন। ফেলে আসার পর তিনি বাবাকে দুরূদ শিখিয়ে দেন এবং বাড়িটি বন্ধ করে দেন। কিন্তু বাবার কর্মফল তখনও শেষ হয়নি। সেই কবিরাজ বাবাকে
এবং ওই বন্ধুর বাবাকে নিয়ে একটি অন্ধকার বদ্ধ ঘরে ওই জিনের সাথে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন। সেই জিন বলে সে যাবে না, কিন্তু সে প্রতিশ্রুতিবদ্ধ। সে বলে আমাকে ওনার বড় ছেলে অথবা ছোট ছেলের যে কোনো একটি অঙ্গ সাথে করে নিয়ে যেতেই হবে, আমি ওয়াদা ভাঙতে পারবো না। এই কথা শুনে বাবা অনেক ভয় পেয়ে যান এবং তিনি কান্নাকাটি করে ওই জিনের কাছে আকুতি মিনতি করতে থাকেন যে তার ছেলেদের যেন কোনো ক্ষতি না হয়, বরং উনি যে পাপ করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত উনি নিজেই করতে চান। এ কথা শোনার পরে জিন তাকে বলে, তাহলে তোর নিজের যে কোনো একটি অঙ্গ আমাকে তুই দিয়ে দে। বাবা কোনো উপায় না দেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে উনি রাজি হয়ে যান। এরপর হঠাৎ করেই বাবা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। তারপর থেকেই বাবা প্যারালাইজড। এদিকে বাবার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকি আমরা। সেদিন সন্ধ্যার পর রাজীবের বন্ধুর বাড়ির লোকেরা বাবাকে হুইল চেয়ারে করে বাসায় পৌঁছে দেন। বাবা আমাদের সব ঘটনা খুলে বলেন এবং আবারও তাদের কাছে ক্ষমা চান। তারা সত্যিই ভালো মানুষ ছিলেন বলে বাবাকে তারা ক্ষমা করে দেন। এরপর সেই বন্ধু সুস্থ হয়ে ওঠে এবং বাবাকে বাকি জীবন প্যারালাইজড হয়েই থাকতে হয়। প্রায় 3 বছর প্যারালাইজড থাকার পর বাবা আমাদের ছেড়ে 2016 সালে চলে যান। সবার কাছে আমরা আমার বাবার জন্য দোয়া প্রার্থী, কারণ শেষমেশ তিনি তার ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করেছেন। এই ছিল অন্য আরেক রাসেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। আশা করি আপনি পড়ে শোনাবেন। আমার কাছে আরও কিছু ভয়ানক ঘটনা রয়েছে, সময় পেলে আবার আপনাদের কাছে লিখে জানাবো। সবাই ভালো থাকবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার এই ঘটনাটির জন্য। আশা করি পরবর্তীতে আপনার থেকে আমরা আরও অনেক ধরনের ঘটনা পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত বাংলাদেশের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ যে ঘটনাটি শুনলাম সেই ঘটনাটি একদিক থেকে হৃদয় বিদারক এবং অন্যদিক থেকে ভয়ানক। এই দিক থেকে যে ঘটনাগুলো তার সাথে ঘটেছে, প্যারানর্মাল ঘটনা, এগুলো তার জায়গা থেকে চিন্তা করলে সত্যিই অনেক গা হিম করার মতো ভয়ানক ঘটনা। আর হৃদয় বিদারক এই জন্য যে মৃত্যুর আগ পর্যন্ত তাকে প্যারালাইজড হিসেবে থাকতে হয়েছে এবং তিনি তার একটি ছেলেকেও হারিয়ে ফেললেন। এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে আসলে আমরা এই ধরনের কোনো ভুল পথে যেন আমরা আমাদের পা কখনো না বাড়াই। যাই হোক, এই ছিল ঘটনাটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার এই ঘটনাগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, লাইক করুন আমাদের ভিডিওগুলো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী একটি ঘটনায়। সেই ঘটনাটি একটি ইমেল ঘটনা। যেভাবে ঘটনাটি লেখা আছে আমি আপনাদের কাছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্যারিস ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং লিসেনাররাও ভালো আছে। আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা, কিন্তু আমি কখনো কোনো ঘটনা পাঠাইনি। আজকে আমার কাছে থাকা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে পড়ে শোনাবেন। সঙ্গত কারণে আমি আমার নামটি প্রকাশ করছি না। এটি 1995 সালের একটি ঘটনা। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। সে সময় পুরান ঢাকায় আমাদের নিজেদের দুটি কারখানা ছিল, কিন্তু বাড়ি ছিল ঢাকার ডেমরায়। কারখানা দুটি আমার বাবা এবং দাদা দুজন মিলে পরিচালনা করত। মাঝে মাঝে কাজের চাপ খুব বেশি থাকলে সব কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে যেত। একদিন কাজ শেষ করতে করতে রাত 1টা বেজে যায়। খুব বেশি রাত হয়ে গেলে তারা সবসময় কারখানাতেই থাকতেন, কিন্তু সেদিন বাবা ঠিক করলেন বাড়িতে চলে আসবেন। সে সময় আমার মায়ের গর্ভে ছিলাম আমি। তাই দাদার নিষেধ সত্ত্বেও বাবা এক প্রকার দাদার কথা না শুনে একাই রওনা দিলেন। বলে রাখা ভালো, সে সময় এখনকার মতো সব কিছু এত উন্নত ছিল না। অনেক রাস্তায় আলোর ব্যবস্থা ছিল না এবং রাতে কোনো গাড়ি পাওয়া যেত না, ফলে হেঁটে আসতে হতো। অধিকাংশ রাস্তাঘাট ছিল কাঁচা, বিশেষ করে ডেমরা এলাকায় ছিল তখন একেবারেই অজপাড়াগা। চারিদিকে শুধু ধান ক্ষেত আর ডোবা নালা ছিল।
অনেক দূরে দূরে কিছু বাড়িঘর ছিল। সে সময় নাকি প্রায় দাদা আর বাবা রাতে বাড়িতে ফেরার পথে ধান ক্ষেতের আইলে মানুষের লাশ পড়ে থাকতে দেখত এবং তারা লাশ ডিঙিয়ে চলে আসতো। পরে জানা যেত অন্য কোথাও কাউকে না কাউকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। তো আমার বাবা টর্চ লাইট হাতে আস্তে আস্তে যখন সায়দাবাদ রেল লাইন ক্রস করছে, ঠিক তখন তার টর্চ গিয়ে পড়ল একটি লাশের ওপর। তিনি দেখতে পেলেন একটি লাশ রেল লাইনের উপরে পড়ে আছে। লাশটার বডি থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। লাশটা দেখার পর প্রচণ্ড ভয় পান। যেহেতু সেখানে কোনো রকম মানুষজন ছিল না, সব কিছু নিস্তব্ধ আর অন্ধকার ছিল, তাই একা জীবনে প্রথমবারের মতো রেল লাইনের উপরে মাথা কাটা লাশ দেখে বাবা ভয় পেয়ে গিয়েছিলেন। ভয়ে কিছুক্ষণ তিনি হয়ে দাঁড়িয়ে থাকার পর দোয়া কালাম পড়ে আস্তে আস্তে সামনে এগোতে থাকেন। কিন্তু 4-5 মিনিট হাঁটার পরে তিনি হঠাৎ খেয়াল করেন পেছন থেকে কেউ তার হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তিনি পা ফেললে পিছনেও পা ফেলা হচ্ছে। তিনি কোনো মানুষ ভেবে সাহস করে পেছনে তাকিয়ে টর্চ লাইট ধরলে দেখতে পান তার থেকে 2-3 হাত দূরে রেল লাইনে কাটা পড়া সেই লাশের বডিটা দাঁড়িয়ে আছে। বডিটার কোনো মাথা ছিল না এবং সেটা কাটা গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছিল। সেটা দেখার পর তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তার খুব ইচ্ছে করছিল দৌড়ে লাশটার কাছ থেকে পালিয়ে যেতে, কিন্তু তিনি তা পারছিলেন না। ভয়ে তিনি কাঁপছিলেন। তার পুরো শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখন তার হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। তিনি ভাবছিলেন এই বুঝি তিনি মারা যাবেন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু পরক্ষণেই তিনি তাকে সামলে নিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে শরীরের সব শক্তি দিয়ে দৌড় দিলেন। দৌড়ানোর সময় তিনি খুব জোরে জোরে দোয়া কালাম পড়ছিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যাত্রাবাড়ি চলে আসেন এবং সেখানে একটা লেগুনা দেখতে পান। এত রাতে এখানে গাড়ি পাওয়ার কথা না, কিন্তু লেগুনার কাছে গিয়ে ড্রাইভারের সাথে কথা বলার পর জানতে পারেন ড্রাইভার ডেমরা যাবে গ্যারেজে গাড়ি রাখতে। ড্রাইভারের বাড়িও সেখানে। তিনি কোনো কথা না বলে ড্রাইভারের পাশের সিটে লেগুনায় উঠে বসে পড়েন। ওঠার পর গাড়ির জানালা দিয়ে চোখ পড়তেই তিনি দেখতে পান সেই লাশটা কিছু দূর থেকে আস্তে আস্তে গাড়ির দিকে অগ্রসর হচ্ছে। তিনি ড্রাইভারের দিকে তাকালে ড্রাইভারও তার দিকে তাকিয়ে কোনো কথা না বলে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। তিনি গাড়িতে থাকা ম্যাচটি নিয়ে দ্রুত একটার পর একটা কাঠি জ্বালাতে থাকেন এবং দুজনেই এক প্রকার চিৎকার দিয়ে দোয়া কালাম পড়তে থাকেন। তখন বাঁশের পোল এলাকায় আসলে বাবা নেমে যান এবং ড্রাইভার তাকে নামিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। গাড়ি থেকে নেমে পিছনে তাকিয়ে তিনি দেখতে পান সেই লাশ ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে। বলে রাখা ভালো, সেই সময় বাঁশের পোল ব্রিজটা ছিল বাঁশের তৈরি। বাঁশগুলো ছিল ভাঙা, তাই অসাবধানতায় দিনের বেলায়ও যে কেউ নিচে পড়ে যেতে পারে। তিনি মনে মনে ঠিক করলেন পেছনে তাকাবেন না, আর তাকে যে কোনোভাবেই বাড়ি পৌঁছাতে হবে। তিনি জোরে জোরে দোয়া কালাম পড়তে পড়তে চোখ বন্ধ করে একটা দৌড় দিলেন এবং হঠাৎ তিনি দেখলেন বাঁশের পোলের কিছুটা অংশ তিনি পার হয়ে গিয়েছেন। পোলটা পার হওয়ার পর ধান ক্ষেতের মাছ দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে আসতেই তিনি শুনতে পান খুব ভারী এবং রাগী গলায় পেছন থেকে হুঙ্কার দিয়ে তাকে জানাচ্ছে, আজকের মতো বেঁচে গেলি। এটা শোনার পর তিনি টিনের দরজায় জোরে জোরে কয়েকটা বাড়ি দিয়ে ডাক দেওয়ার পর সেন্সলেস হয়ে যান। এই ঘটনার পর তার অনেক জ্বর আসে এবং বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। আমার দাদা তাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেলে ইমাম সাহেব বাবাকে পানি পড়া আর তাবিজ দেন, আর রাতের বেলা কখনো আসতে নিষেধ করেন। এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। বিশ্বাস করা না বা না করাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যার সাথে ঘটে যায় একমাত্র সেই জানে মুহূর্তগুলো কত ভয়ঙ্কর ছিল। এই ছিল ঘটনা এবং এখানে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। যাই হোক, আমরা ঘটনাটি পড়েছি এবং ঘটনাটিও আশা করি সবার কাছে আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘটনাটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা আপনি শেয়ার করতে চান, তবে আমাদের bhutbangladesh.bd@gmail.com এই ঠিকানায় আপনি লিখে অথবা অডিও ক্লিপ করে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর সময় আপনি চাইলে আপনার ছবিও ইমেলে সংযুক্ত করে দিতে পারেন। যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আশা করি সকলের সাথেই থাকবেন।
এখন আমি আপনাদের যে ঘটনাটি পড়ে শোনানোর চেষ্টা করব এটিও একটি ইমেল ঘটনা। ইমেলটি তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্যারিস ভাই, আশা করি ভালো আছেন। লিসেনাররা ভালো আছে। আমি আপনাদের অনুষ্ঠান প্রতিনিয়ত শুনি, কিন্তু কখনোই আপনাদের অনুষ্ঠানে আমার ঘটনা লিখে পাঠানো হয়নি। আমার কাছে একটি সংগ্রহ করা ঘটনা রয়েছে, তাই আজ আমি সেই ঘটনাটি আপনাদের লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আমি তার মতো করেই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। ঘটনাটি রাজবাড়ী জেলার একটি ঘটনা। রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে যে বাজার, সেই বাজারে ওনার একটি মুদি দোকান রয়েছে। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী বাজার থেকে 1.5-2 কিলোমিটার ভেতরে লক্ষ্মীকুল গ্রামে। তিনি যে কাজটা করতেন সেটা হচ্ছে রাত 9টার মধ্যেই তিনি দোকান বন্ধ করে ফেলতেন। সব কিছু গুছিয়ে বাড়িতে পৌঁছাতে রাত 10টার থেকে কিছু বেশি বেজে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। উনি এবং ওনার কর্মচারী সবাই একসাথে বের হতেন। কয়েকজন কর্মচারী তাদের বাড়িতে চলে যেত এবং 2-1জন কর্মচারী ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর বাড়িতে যেতেন। এটা ছিল একদম প্রতিদিনের ঘটনা। এই সময়টি ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড় হয়। ওই দিন বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার লোক ওনার দোকানে আসে। এসে বলেন যে, ভাই, আপনার দোকানে তো অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসে। আমার কাছে যে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তাহলে খুব ভালো হয়। আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে আমাকে টাকাটি দিবেন, অথবা আপনি আপনার কাছে কিনে রাখতে পারেন। বলে রাখা ভালো প্যারিস ভাই, অনেকে যারা তাবিজ লেখেন বা এই প্রফেশনের সাথে যুক্ত, তাদের তাবিজ লিখতে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন পড়ে, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, শুকনো চামড়া ইত্যাদি। এই জিনিসগুলো বিভিন্ন ধরনের কাজের জন্য লাগে। উনি খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। উনি তখন জিজ্ঞেস করলেন, এটা কিসের চামড়া? তখন ওই ব্যক্তি বললেন, এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে দেখতে পেলেন চামড়াটি খুবই মসৃণ এবং সুন্দর। ওনার মনে হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে, তারপরেও যেহেতু অনেক সুন্দর, ওনারও পছন্দ হয়ে গেল। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, 1 সপ্তাহ পরে আসবেন, যদি বিক্রি হয় আপনাকে আমি টাকা দিয়ে দেব। উনি এক কথায় রাজি হয়ে গেলেন। উনি আর কোনো আর্গুমেন্টে গেলেন না। এতে উনি অবাক হলেন এবং ভাবলেন, আমি বলার সাথে সাথে রাজি হয়ে গেল। যাই হোক, ওই দিন বিকেলে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিল রাজবাড়ী শহরে। যেহেতু বৈশাখ মাস ছিল, আর আমরা সবাই জানি কালবৈশাখী ঝড়টা সাধারণত বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয়। বৈশাখের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে এবং রাজবাড়ী জেলা পুরোটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং প্রতিদিন ওনারা যেভাবে বাড়ি ফিরতেন সেভাবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু উনি ওনার কর্মচারীদেরকে বললেন, তোমাদের আর কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে হবে না, তোমাদের ফিরে যেতে হবে আবার কষ্ট করে, তোমরা বাড়ি চলে যাও। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির জায়গাটি ছিল অনেক বড়। বাড়ির পাশে ছিল পুরনো একটি পুকুর। লক্ষ্মীকুল গ্রামে যে একটি রাজবাড়ি ছিল, সেই রাজবাড়ির আশপাশে আরও অনেকগুলো পুকুর ছিল। সেই পুরনো পুকুরগুলো নিয়েও অনেক ভয়ানক ঘটনা রয়েছে। কখনো সময় পেলে সেগুলো আপনাকে লিখে পাঠাবো। ওই পুকুরগুলো পার হয়ে তাকে বাড়ি ফিরতে হতো। উনি তখন বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন ওনার হাতে টর্চ লাইট ছিল। এখনকার সময়ে টর্চের মতো না তখনকার সময়ের টর্চগুলো। তখনকার সময়ে 5 ব্যাটারির টর্চ পাওয়া যেত। উনি যখন বাড়ির কাছাকাছি আসলেন তার ঠিক আগেই ওই পুকুরটা পড়ে। উনি ওই বৃষ্টির ভেতরে খেয়াল করলেন পুকুর থেকে মাছ উঠে আসছে
এই দৃশ্য দেখার পর হঠাৎ করে ওনার হাতে থাকা টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়। ওনার টর্চ লাইটের সবগুলো ব্যাটারি নতুন থাকার পরেও কোনো এক কারণে উনি ওনার টর্চটা জ্বালাতে পারছিলেন না। ওই মুহূর্তে তিনি টর্চ লাইটকে সচল করতে পারছিলেন না। আকাশে বিদ্যুৎ চমকানোর আলোতে তিনি চিন্তা করলেন, যেহেতু আমার কাছে একটা ব্যাগ আছে, তাহলে মাছগুলো আমি ব্যাগের মধ্যে উঠিয়ে নেই। যেই ভাবা সেই কাজ, প্রায় 10 থেকে 12টা মাছ উনি ওনার ব্যাগের মধ্যে নিয়ে নেন। তারপর তিনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর উনি ওনার স্ত্রীকে বললেন এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, যদি সম্ভব হয় তাহলে এখনই সেগুলো কুটে ফেলতে। উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটা দিয়ে উনি ঘরে প্রবেশ করেন। যেহেতু বৃষ্টি পড়ছিল এবং ওনার পরনের জামা ভিজে গিয়েছিল, তাই তিনি সেই জামা পরিবর্তন করতে ঘরে যান। হঠাৎ রান্নাঘর থেকে প্রচণ্ড চিৎকারের আর্তনাদ ওনার কানে ভেসে আসে এবং বাড়ির প্রায় সকল সদস্যই দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পান তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে এবং যে মাছের ব্যাগটি তার স্ত্রীকে তিনি দিয়েছিলেন সেই ব্যাগের ভেতরে কোনো মাছই নেই। তখন সবাই মিলে পানির ঝাপটা দিয়ে বিভিন্ন উপায়ে ওনার স্ত্রীর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেন এবং ওনার স্ত্রী একসময় জ্ঞান ফিরে পায়। স্ত্রীর জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তারপর ওনার স্ত্রী বলেন উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটা একটা করে মাছ বের করবেন, এই চিন্তা করে উনি যখন ওনার একটা হাত ব্যাগের মধ্যে দিয়েছেন, তখন হঠাৎ করে ওনার মনে হলো কেউ একজন ওনার হাতটি খপ করে চেপে ধরেছে। উনি চিন্তা করছেন হয়তোবা কোনো মাছ ওনাকে কামড় দিয়েছে বা কোনো মাছের মুখের মধ্যে ওনার হাতটি ঢুকে গিয়েছে। কিন্তু তখন ব্যাগের ভেতরে উকি দিয়ে দেখার চেষ্টা করে দেখলেন যে আসলে কি এমন হলো। তখন তিনি দেখতে পেলেন সেখানে কোনো মাছই নেই, বরং মাছের জায়গায় রয়েছে বাচ্চাদের কনুই পর্যন্ত কাটা হাত এবং কাটা হাতের সংখ্যা প্রায় 15 থেকে 16টা। তার মধ্য থেকে একটা হাতই তার হাতটাকে চেপে ধরে আছে। তখন তিনি ওই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে না পেরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এতটুকুই ওনার মনে আছে, এরপরে ওনার আর কিছু মনে নেই। তখন সবাই ওই চাচাকে বললেন যে রাতের বেলা এভাবে মাছ নিয়ে আসা মোটেও ঠিক হয়নি। চাচা তখন ভাবলেন যে রাতের বেলা উনি মাছ নিয়ে এসেছেন, তাই এরকম কিছু ঘটনা ঘটেছে। ব্যাপারটা এখানেই শেষ। কিন্তু বলে রাখা ভালো প্যারিস ভাই, ঘটনাটি এখানেই শেষ নয়। তার ঠিক পরের দিন রাতের বেলা উনি যখন বাড়িতে ফিরছিলেন, তখন ওনার কর্মচারীরা ওনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল। উনি যখন ওনার বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেন, তখন উনি দেখতে পেলেন ওনার বাড়ির উঠোনে অনেকগুলো ছোট বাচ্চা খেলাধুলা করছিল। এবং অদ্ভুত ব্যাপার এই যে প্রত্যেকটি বাচ্চার মাথা ছিল অস্বাভাবিক রকমের বড় এবং কিছুটা চ্যাপ্টা প্রকৃতির। পরের দিনও বৃষ্টির সময় বিদ্যুৎ চমকাচ্ছিল। ওই বিদ্যুতের আলোতে তিনি দেখতে পেলেন বাচ্চাগুলোর চেহারা দেখতে অনেকটা ভয়ঙ্কর প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। এই দৃশ্য দেখে উনি কিছুটা ভয় পেলেন এবং চিন্তা করতে থাকলেন এরকম কোনো বাচ্চা এই গ্রামে উনি আগে কখনো দেখেননি। তখন উনি ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন, এই তোমরা কারা? উনি যখন জিজ্ঞেস করলো, তখন ওই 15 থেকে 20টা বাচ্চা দৌড় দিয়ে ওনার প্রাচীরকে টপকে পালিয়ে গেল এবং যে পাশ দিয়ে পালিয়ে গেল সেই পাশে ছিল ঘন অন্ধকার জঙ্গল। উনি এবার এই দৃশ্য দেখে খুবই ভয় পেলেন। উনি সাথে থাকা টর্চের আলো দিয়ে জঙ্গলের দিকে মারলেন এবং টর্চের আলো যতদূর পর্যন্ত দেখা যাচ্ছিল উনি ততদূর পর্যন্ত শুধু ঘন জঙ্গলই দেখছিলেন, সেখানে কিছু দেখা যাচ্ছিল না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় হারিয়ে গেল। এবার ওনার মাথায় প্রবেশ করলো নতুন চিন্তা। উনি ভাবতে লাগলেন আসলে আমাদের বাড়িতে এই ঘটনাগুলো কি ঘটছে। গতকালকে একটা ঘটনা ঘটেছে, আজকে আরও একটি ঘটনা ঘটলো, এর কারণ কি? উনি এরপর ওনার স্ত্রী এবং বাড়ির অন্য সদস্যদেরকে বললেন এখানে যে এতগুলো বাচ্চা খেলাধুলা করছে তারা কি সেগুলো দেখেছে কিনা। সবাই এক বাক্যে তাকে জানালো যে তারা কেউ দেখেনি, তারা এটাকে তার মনের ভুল বলে চালিয়ে দিল। কিন্তু উনি তো ভালো মতো জানতেন যেটা
তার কাছে স্পষ্ট, এটা কখনোই মনের ভুল হতে পারে না, কারণ উনি যে দেখেছেন সেটা তিনি স্পষ্টই দেখেছেন, যা দেখেছেন ঠিকই দেখেছেন। কিন্তু প্যারিস ভাই, ঘটনাটি এখানেই শেষ নয়। এর ঠিক পরের দিন থেকেই শুরু হলো আরেকটি নতুন উৎপাত। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, ঠিক তখন ওনারা টিনের চালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কে যেন জোরে জোরে শব্দ করে হাঁটে সেটি অনুভব করেন। সাধারণত গ্রামে এক ধরনের প্রাণী আছে যাদেরকে শুদ্ধ বাংলায় আমরা গন্ধগোকুল বলি। উনি তখন চিন্তা করলেন হয়তোবা এই ধরনের কোনো প্রাণী হবে, ওনার টিনের চালে এভাবে হাঁটাহাঁটি করছে। কিন্তু ওনার মনের একটা খটকা লাগলো, এই ধরনের প্রাণীর যে শব্দ হওয়ার কথা তার চেয়ে 5 থেকে 6 গুণ ভারী কোনো শব্দ টিনের চালে তিনি অনুভব করছেন। তার মানে এর থেকে বড় কিছু তার টিনের চালে হাঁটাহাঁটি করছে, এবং পরিবারের সকলেই এই শব্দটি 1 থেকে 2 দিন অবজারভেশন করেছে। এবার ওনারা ঠিক করলেন যদি এরকম শব্দ হয় তাহলে ওনার সাথে সাথে বাইরে গিয়ে দেখবেন যে আসলে টিনের চালে কি। 2 দিন অবজারভেশনের পরে 3য় দিন যখন পুনরায় তারা টিনের চালে এরকম দৌড়ানোর শব্দ শুনতে পেলেন, সাথে সাথেই তার পরিবারের 4 থেকে 5 জন সদস্য দৌড়ে বাইরে বের হয়ে আসলেন এবং দেখতে পেলেন টিনের চালে একটা ছোট বাচ্চা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে তারা বুঝতে পারল তাদের বাড়িতে যে সকল ঘটনা ঘটে চলেছে এই ঘটনাগুলো স্বাভাবিক কোনো ঘটনা নয়, এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা নিয়মিতভাবেই ঘটে চলছে এবং নিশ্চয়ই এই ঘটনার কোনো কারণ আছে। কিন্তু কারণটা কি কেউ কিছুতেই সেটা অনুসন্ধান করতে পারছিল না। এরপর যে ঘটনাটি ঘটল, একদিন তার দোকানে একজন হুজুর এসে বলল, আপনার দোকানে কি কোনো শুকনো চামড়া হবে তাবিজ লেখার জন্য? আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন, যাক, এতদিনের পরে একটা কাস্টমার পাওয়া গেছে। তখন উনি ওই হুজুরকে বললেন যে হ্যাঁ, ওনার দোকানে চামড়া আছে এবং খুব ভালো একটা চামড়া আছে। হুজুরকে উনি ওই চামড়াটি দিলেন। হুজুর চামড়াটি নিয়ে নাড়াচাড়া করলেন এবং ওনাকে জিজ্ঞেস করলেন, এটা কিসের চামড়া? তখন উনি হুজুরকে বললেন, কেন, এটা তো খাসির চামড়া। এটা খাসির চামড়া? কই, আমি তো আগে অনেক তাবিজ লিখেছি, কিন্তু কখনো এরকম সুন্দর মসৃণ খাসির চামড়া আগে পাইনি। যাই হোক, আপনি এটা দিয়েছেন, এটা খুবই ভালো হয়েছে। হুজুরের চামড়াটি পছন্দ হওয়ায় তিনি দাম নিয়ে কোনো ধরনের দামাদামি না করেই চামড়াটি কিনে নিয়ে চলে গেল। কিন্তু প্যারিস ভাই পরের দিন সকালবেলা ওই হুজুরের হন্তদন্ত হয়ে ওনার দোকানে চলে আসে এবং জিজ্ঞেস করে, সত্যি করে বলেন তো, এই চামড়া আপনি কোথায় পেয়েছেন? তখন উনি হুজুরকে জিজ্ঞেস করলেন, কেন, এটা জেনে আপনার কি দরকার? তখন হুজুর ওনাকে বললেন যে না, আমাকে বলেন, এটা আমার জানার দরকার। এই চামড়া নিয়ে আমার সাথে গতকাল একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। তখন উনি হুজুরের কাছে জানতে চান কি ঘটনা ঘটেছে। হুজুর ওনাকে বলল যে রাতের বেলা উনি যখন চামড়ার উপরে তাবিজ লেখা শুরু করেছেন তখন হুজুর অনুভব করছিলেন হুজুরের আশেপাশে কেউ যেন দৌড়দৌড়ি করছিল এবং হুজুরের মনে হচ্ছিল কোনো ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছিল। হুজুর তখন চিন্তা করলো, যেহেতু উনি তাবিজ লেখেন সেহেতু কোনো দুষ্ট জিন ওনাকে বিরক্ত করার জন্য এমনটি করছে। এরপরে উনি দোয়া পড়ে নিজের শরীরে ফু দেন এবং ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিল হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচণ্ড একটা কামড় উনি অনুভব করেন এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফিরে তখন উনি ওনার ঘাড়ের কামড়ের দাগটি আয়নায় দেখতে পায়। তখন পরিবারের সকলেরই মনে হচ্ছিল কোনো ছোট বাচ্চা কামড়ে দিলে যেরকম দাগ হয় সেরকম দাগ হয়ে আছে, কারণ কামড়গুলো ছোট দাঁতের কামড় ছিল। এবং এর কারণেই হুজুর ফিরে আসেন, কারণ এরকম ঘটনা ওনার সাথে কখনোই ঘটেনি। তাহলে এই চামড়া লেখার সময়ই কেন এরকম ঘটনা ঘটলো? অতএব আপনি সত্যি করে বলেন, এই চামড়া আপনি কোথায় পেলেন? তখন উনি হুজুরকে সব খুলে বললেন এবং এরকম একজন লোক এসে ওনাকে চামড়াটি দিয়ে গেছেন, এর বাইরে আসলে উনি তেমন কিছু জানেন না, এটি উনি হুজুরকে খুলে বললেন। কিন্তু চামড়াটা রাখার পরেও
ওনার পরিবারে এরকম ঘটনা ঘটেই চলছে। তখন হুজুর ওনাকে বললেন, এই চামড়া আপনি এখনই দোকান থেকে সরিয়ে ফেলেন এবং এটি আপনি গিয়ে নদীতে ফেলে দেন। রাজবাড়ী সদর থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই পদ্মা নদী। তিনি হুজুরের কথা মতো চামড়াটি নিয়ে নদীতে ফেলে দেন এবং বলে রাখা ভালো, এই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচাকেনা অস্বাভাবিক রকমে কমে গিয়েছিল। ওনার দোকানে যারা রেগুলার ক্রেতা ছিল তারাও অন্য দোকান থেকে পণ্য কিনছিল, কিন্তু ওনার দোকান থেকে কিনছিল না। উনি এটা নিয়ে খুব অবাক হচ্ছিলেন, এই ভেবে যে কী ব্যাপার, আমাদের দোকানে কেউ আসছে না কেন। এই ঘটনা নিয়ে উনি অনেক সন্দেহের মধ্যে ছিলেন। যাই হোক, উনি যখন এই চামড়াটি নদীতে ফেলে দিলেন, তারপর থেকে ওনার বাড়িতে সকল অস্বাভাবিক ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। উনি ভাবলেন যে যাক, ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। উনি যখন সপ্তাহখানেক পরে ওনার বাড়ি ফিরছিলেন, উনি ওনার গেটের কাছে দেখতে পান চাদর মুড়ি দেওয়া একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। উনি যখন আপনি কে বলে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিটি দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। কিন্তু ওই জঙ্গলটি ছিল অনেক ঘন জঙ্গল এবং অনেক ঝোপঝাড় ছিল। ওই জঙ্গল দিয়ে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। উনি এরপর থেকে সিদ্ধান্ত নেন যে উনি ওনার কর্মচারীদেরকে বলবেন যাতে তারা তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর ওনার কর্মচারীরা ওনাকে ওনার বাসার গেটের ভেতর পর্যন্ত পৌঁছে দিয়ে আসতো। গেট পার করে ভেতরে ঢোকার পর উনি দেখতে পান ওনার দরজার সামনে একই ব্যক্তি চাদর মুড়ি দিয়ে বসে আছে। উনি যখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে আপনি কে, তখন ওই বাচ্চারা যেরকম দেয়াল টপকে ঝোপের ভেতর দিয়ে দৌড়ে চলে গিয়েছিল, ওই ব্যক্তিও সেভাবে দৌড়ে চলে যায়। এটা দেখে উনি বুঝতে পারেন এই ঘটনা স্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা অস্বাভাবিক কিছু। এরকম তার সাথে প্রায়শই ঘটতে থাকে এবং ওনার বাড়ির সদস্যরা অনুভব করে রাতের বেলা বাড়ির চারপাশে কেউ একজন ঘোরাঘুরি করছে। চিন্তা করলেন যেভাবেই হোক এই লোকটাকে ধরতে হবে। উনি নিজের মতো করে সাহস জোগান এবং ভাবেন এভাবে তো আর চলতে দেওয়া যায় না, এটা নিশ্চয়ই কোনো মানুষ হবে, নতুন করে আমার সাথে এরকম দুষ্টুমি করা শুরু করেছে। এরপর থেকে একদিন উনি দাওয়াত খেয়ে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। তখন প্রতিমধ্যে ওই চাদর পরা ব্যক্তিকে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন উনি প্রশ্ন করেন, কে আপনি? কিন্তু এইবার ওই চাদর পরা লোকটি আর পালিয়ে যায় না এবং ওই চাদর পরা লোকটি আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। তারপর ওই লোকটি তার মাথা থেকে চাদরটি নামিয়ে ফেলে। চাদরটি নামানোর পরে উনি বুঝতে পারে এ তো সেই লোক যে তাকে দোকানে চামড়াটি দিয়ে গিয়েছিল। তখন চাদর পরা ওই ব্যক্তি বলে, আমার চামড়া ফেরত দে। তিনি বলেন, আমি তো চামড়া ফেলে দিয়েছি। ওই চাদর পরা লোকটি তাকে বলে, কেন তুই আমার চামড়া ফেলে দিলি? আমার চামড়া তোকে ফেরত দিতে হবে। কিন্তু তখন তিনি ওই চাদর পরা লোকটিকে বলে, চামড়া ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ চামড়াটি আমি নদীতে ফেলে দিয়েছি। তখন ওই চাদর পরা ব্যক্তিটি তাকে বলে, তোর অনেক ক্ষতি হবে। এই কথা বলে ওই চাদর পরা ব্যক্তিটি তার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। ওনার 3টা ছেলে সন্তান এবং 2টো কন্যা সন্তান ছিল। ওই দিন রাতে ওনার একটা সন্তান ঘুমের মধ্যেই মারা যায়, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, সে ঘুমের ভিতরেই মারা গিয়েছিল। এরপর থেকে উনি কোনোদিন কোনো বাচ্চা বা ওই চাদর পরিহিত লোককে সামনাসামনি না দেখলেও এখনও উনি ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্নে দেখেন এবং অনেক অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যেও স্বপ্নে দেখেন। এই স্বপ্ন তিনি এখনও দেখেই চলেছেন। যেহেতু ওনার সাথে এখনও এই ঘটনাটি চলমান, সেহেতু উনি ওনার নাম প্রকাশ করতে অপারগতা জানিয়েছেন। আর এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন, এই জানিয়ে তিনি তার ঘটনা এখানে শেষ করেছেন। আমরা আপনার ঘটনাটি পড়ে ফেলেছি এবং ঘটনাটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আমাদের লিসেনারদের কাছেও ঘটনাটি অনেক ভালো লাগবে। তো এই ছিল এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে আপনাদের কাছ থেকে আমরা আরও নতুন নতুন অনেক চমকপ্রদ ঘটনা পাবো, সেই প্রত্যাশায় আমরা রইলাম। যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান, তবে
আমাদের bhutbangladesh.bd@gmail.com এই ঠিকানায় আপনি ঘটনা লিখে অথবা অডিও ক্লিপ করে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর সময় আপনি চাইলে আপনার ছবিও সংযুক্ত করে দিতে পারেন আমাদের ইমেইলে। ভূত বাংলাদেশের সিজন 2-তে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমাদের এই এপিসোড থেকে আমরা বিদায় নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ঘটনাগুলো নিয়মিত শুনে থাকেন সবাইকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত বাংলাদেশের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।